2020 সালে জানুয়ারি মাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করে একটা বোমা ফেলে দিলেন সংবিধান সংশোধনের প্রস্তাব। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পুরো সরকার রাতারাতি পদত্যাগ করে ফেলল। আর তখনই সবাই বুঝে গেল এই মানুষটা আসলে কোথাও যাচ্ছেন না। স্টালিনের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হতে যাচ্ছেন এই ভ্লাদিমির। কিন্তু প্রশ্ন হলো কিভাবে, আর এখন 2025 সালে এসে তার সেই পরিকল্পনা কতটা সফল হলো। Победы! Ура! বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা জানবো পুতিনের ক্ষমতার রাজনীতির পুরো গল্প 2020 থেকে 2025 পর্যন্ত। থাকুন শেষ পর্যন্ত। কিভাবে এই মাস্টার প্ল্যানের শুরু একটু জেনে আসে বন্ধুরা। পুতিনের চ্যালেঞ্জগুলো কি কি? বন্ধুরা, 2020 সালে পুতিনের সামনে একটা বিশাল সমস্যা ছিল। সেটা কি? রাশিয়ার সংবিধান অনুযায়ী এক ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে টানা 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এটা কিন্তু বিভিন্ন দেশে এ ধরনের সংবিধান রয়েছে। পুতিন কিন্তু এটা ভালো করে জানতেন। 2008 সালে যখন তার দ্বিতীয় মেয়াদ শেষ হলো, তখন তিনি কি করলেন মনে আছে নিশ্চয়ই? খুব চালাকি করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। 4 বছর প্রধানমন্ত্রী থেকে 2012 সালে আবার প্রেসিডেন্ট। কিন্তু 2024 সালে তো আবার মেয়াদ শেষ। এবার কি করবেন তিনি? সংবিধান সংশোধনের খেলা। ওই যে বলছিলাম, এখন তিনি কি করবেন? খেলাটা দেখুন আপনারা। অবশ্য তিনি যাই করছেন তা হচ্ছে রাশিয়াকে আগের সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি হিসাবে নতুন করে আবির্ভাব, যা বিশ্বের পাওয়ার গেমের যে ব্যালেন্স সেটা একবারে ঠিক থাকবে। পশ্চিমের অবশ্য এটা ভালো চোখে দেখছে না, কারণ তাদের ছাড়া অন্য কাউকে ভালো চোখে দেখে না। তাদের কথা বাদ দিন তো, আমরা আবার ফিরে আসি রাশিয়ায়। 2020 সালে 15 জানুয়ারি পুতিন স্টেট অফ দ্য নেশন ভাষণ দিলেন। আর সেখানে এমন সব প্রস্তাব দিলেন যেগুলো শুনে সবাই একেবারে ভড়কে গেল, হকচকিয়ে গেল। তিনি বললেন প্রেসিডেন্টের অনেক ক্ষমতা পার্লামেন্টে দিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হবে, বিদেশি নাগরিকত্ব বা বিদেশে থাকা মানুষ প্রেসিডেন্ট হতে পারবেন না। অনেকগুলো ক্লজ অনেকগুলো দেশে সংবিধানে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই সংশোধনীতে গণভোটে জনগণের মতামত নেওয়া হবে। শুনতে তো খুব গণতান্ত্রিক লাগছে, তাই না? কিন্তু ভেতরে ভেতরে ছিল অন্য এক খেলা। সবচেয়ে বড় কৌশল, মার্চ মাসে এসে আসল ধাক্কাটা সবাই বুঝতে পারলো। সংবিধানে একটা নতুন সংশোধনী প্রস্তাব করা হলো। আগে সব মেয়াদ রিসেট হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে পুতিন যত মেয়াদই প্রেসিডেন্ট থাকুন না কেন, নতুন সংবিধান মানলে তার আগে সব মেয়াদ শূন্য হয়ে যাবে। তিনি আবার নতুন করে 2 মেয়াদ প্রেসিডেন্ট থাকতে পারবেন। কি মজার! হিসাব করে দেখেন, 2024-এর পর আরও 6 বছর, তারপর আরও 6 বছর, মানে 2036 সাল পর্যন্ত। তখন পুতিনের অবশ্য বয়স হবে 83 থেকে 84 বছর। গণভোটের ফলাফল কি আসলো? জুলাই মাসে গণভোট হলো। ফলাফল প্রায় 78% রাশিয়ানরা সেই সংশোধনে সমর্থন করলো। এখন অনেকে বলবেন মানুষ তো সমর্থন করলো, কিন্তু বন্ধুরা, রাশিয়ার নির্বাচন কতটা স্বাধীন আর নিরপেক্ষ সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে একটা ব্যাপার ঠিক, পুতিনের জনপ্রিয়তা তখনও প্রায় 60%-এরও বেশি ছিল। নির্বাচনের পর্ব কিভাবে শুরু শুনে আসা যাক। নির্বাচনের প্রস্তুতি। এবার আসি 2024 সালে মার্চ মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হলো। 3 দিন ধরে ভোট গ্রহণ, 15 থেকে 17 মার্চ। নিশ্চয়ই মনে আছে আপনাদের। কিন্তু এই নির্বাচনের আগে অনেক কিছু হয়ে গেল। যারা পুতিনের বিপক্ষে দাঁড়াতে চাইলেন তাদের একে একে বাদ দেওয়া হলো। বাদ দেওয়া হয়নি, তার নির্বাচনের যে কারিকুলাম রয়েছে, কারিকুলাম বললে ভুল হবে, নির্বাচনের যে যোগ্যতা আছে, নির্বাচন জানানোর জন্য যে যোগ্যতা লাগে সেগুলা তাদের মধ্যে ছিল না বলে জানানো হয়। বরিস নাৎজিন নামে একজন প্রার্থী ছিলেন যিনি ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিলেন। তাকে অযোগ্য ঘোষণা করা হলো। বলা হলো তার সমর্থকদের স্বাক্ষরে অনিয়ম হয়েছে। ফলাফল রেকর্ড ভাঙা যায়। এবার দেখুন ফলাফল কি হলো। পুতিন জিতলেন 88% ভোটে, যা সোভিয়েত পরবর্তী রাশিয়ার ইতিহাসের সর্বোচ্চ। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের নির্বাচন ছিল? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বা পশ্চিমারা যারা সব সময় রাশিয়ার বিরুদ্ধে ছিল, তারা তো বলবে এটা ছিল সবচেয়ে প্রহসনের নির্বাচন।
ব্যালট স্টাফিং থেকে শুরু করে ভোটারদের জোর করা সব রকম অনিয়মের অভিযোগ এসেছে। এটা কারা বলছে? পশ্চিমারা। আপনার মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, নির্বাচন হয়েছিল ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতে। ভাবুন তো, যে দেশ দখল করেছেন সেখানে নিজের পক্ষে ভোট নিচ্ছেন। কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুরা, এই ইউক্রেন কিন্তু একসময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এবং ইউক্রেনের যেখানে ভোট ছিল এখানে প্রচুর রুশ ভাষাভাষী লোকজন ছিল। এটা মাথায় রাখবেন, বিশেষ করে তারা মাথায় রাখবেন যারা পুতিন বিরোধী। এদিকে বিরোধীদের কণ্ঠরোধ, যারা পুতিনের বিরোধিতা করেছেন তাদের কি হয়েছে? কেউ কারাগারে, কেউ নির্বাসনে, কেউ মারা গেছেন রহস্যজনকভাবে। এরকম একটা অপপ্রচার পশ্চিমারা কিন্তু ছড়িয়ে থাকে। মজার ব্যাপার হলো 2024 সালে আগস্টে একটা বিশাল বন্দি বিনিময় হলো আমেরিকা ও রাশিয়ার মধ্যে। কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় বন্দি বিনিময়। সেখানে রাশিয়ান বিরোধী নেতা ইলিয়া ইয়াসিন আর ভ্লাদিমির কারামুর্জাকে মুক্তি দেওয়া হলো। এখন এই বছরে কি অবস্থা একটু জেনে আসা যাক বন্ধুরা। পুতিনের জনপ্রিয়তা এখন 2025 সালে ডিসেম্বর পুতিন কোথায় দাঁড়িয়ে আছেন? জুন 2025-এর হিসাব অনুযায়ী 86% রাশিয়ান পুতিনের কাজকে সমর্থন করেন। এটা 2022 সালের সেপ্টেম্বরের চেয়ে 9% বেশি। কেন এত জনপ্রিয়তা? 3টি কারণ। নাম্বার 1, রাষ্ট্রীয় মিডিয়া পুরোপুরি পুতিনের পক্ষে। নাম্বার 2, বিরোধী মত প্রকাশের কোনো সুযোগ নেই বলে পশ্চিমারা বললেও ডেমোক্রেসি তখন আর চলে না যখন দেশে যুদ্ধ চলে। নাম্বার 3, ইউক্রেন যুদ্ধে জাতীয়তাবাদী আবেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ পুতিনের অবস্থান। ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে ফেব্রুয়ারি 2022 সালে, মনে আছে নিশ্চয়ই, 20 তারিখের পরে। এখন প্রায় 4 বছরের দিকে হাঁটি হাঁটি পা করে যুদ্ধটা যাচ্ছে। এই যুদ্ধ পুতিনের জন্য একই সাথে চ্যালেঞ্জ আর অনেক সুবিধাও আছে। সুবিধাগুলো কি কি আগে এগুলো বলি, শুনে নিন। যুদ্ধের নামে দেশে সামরিক আইন জারি করা, এটা স্বাভাবিক। যুদ্ধের নামে না, যুদ্ধ হলে দেশে সামরিক আইন মার্শাল ল চলে আসে। বিরোধীদের দমন করা, এটা পশ্চিমাদের একটা এলিগেশন। আর মানুষকে বলা যে দেশে বিপদ, এখন আমাকে ছাড়া আর কেউ নেই। এটা বলতে হয় না, এটা জনগণ এমনিতেই বুঝে যায়। কিন্তু চ্যালেঞ্জগুলো শুনতে চান বন্ধুরা? তাহলে শুনুন। যুদ্ধে রাশিয়ার ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মানুষ বলতে কি, সৈন্য মারা যাচ্ছে, অর্থনীতিতে চাপ পড়ছে। 2025 সালে জুন মাসে একটি খারাপ সপ্তাহ গিয়েছিল পুতিনের। ইউক্রেন রাশিয়ার গভীরে ড্রোন হামলা চালিয়ে বিমান ধ্বংস করে দিয়েছে, ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে। এ ধরনের রিপোর্ট গণমাধ্যমে কিন্তু সে সময় এসেছিল। এই টোটাল ব্যাপারটার আন্তর্জাতিক রিলেশনটা কেমন দাঁড়াচ্ছে? 2025 সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, আজারবাইজানের সাথে সম্পর্কের টানাপোড়েন। এটাও বলছে কারা? ন্যাটোভুক্ত দেশগুলো প্লাস পশ্চিমারা। কেন আমি এই সংক্রান্ত যত অনুষ্ঠান করেছি একটা কথা কিন্তু বলেছি, প্রোপাগান্ডারও যুদ্ধ হয় এখানে, তথ্যযুদ্ধ। যুদ্ধ শুরু হলে সবার আগে যে মারা যায় সেটা হচ্ছে সত্য, ট্রুথ। 2024 সালে ডিসেম্বর একটা আজারবাইজানি প্লেন রাশিয়ার এয়ার ডিফেন্সে ভুলে গুলি খেয়ে ক্রাশ করে, 38 জন মারা যায়। এরপর পুতিন অক্টোবর 2025-এ ক্ষতিপূরণ দিতে রাজি হলেন। কেন? কারণ রাশিয়ার বন্ধু দেশের সংখ্যা কমে আসছে, নতুন করে শত্রু বানানোর কোনো সুযোগ নেই, ইচ্ছাও নেই। ক্ষমতার কিছু মডেল আপনাদের সামনে নিয়ে আসছি বন্ধুরা। 2 ধরনের আজীবন ক্ষমতা। এখন প্রশ্ন হলো পুতিন আসলে কোন পথে হাঁটছেন বা হাঁটবেন বা হেঁটে চলেছেন? 2টা মডেল আপনাদের সামনে রাখছি, আপনারা যেটা ভালো লাগে কমেন্ট করবেন। নাম্বার 1, কাজাখস্তান মডেল। কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ 2018 সালে কি করেছিলেন মনে আছে তো? না মনে থাকলে কোনো সমস্যা নেই, আমি আবার বলছি। তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দিলেন, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেলেন আজীবনের জন্য। আর সেই পদের ক্ষমতা বাড়িয়ে দিলেন। তার মানে তিনি ক্ষমতা না থেকেও ক্ষমতার উৎস। নাম্বার 2, চীন মডেল, শি জিনপিং। কি বলে দিচ্ছি তো, পুতিনের আরেক বন্ধুর কথা। শি জিনপিং আরও সহজ পথে গেলেন, সংবিধান সংশোধন করে প্রেসিডেন্সিয়াল মেয়াদ সীমায় তুলে দিলেন। যতদিন ইচ্ছা তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন। এখন যতদিন ইচ্ছা তিনি ততদিন প্রেসিডেন্ট। পুতিনের চূড়ান্ত সিদ্ধান্ত। পুতিন কিন্তু চীন মডেলেই বেছে নিয়েছেন, কারণ শি জিনপিং তো তার বন্ধু, মডেলটা তার পছন্দ হয়েছে। 2020 সালে সংবিধান সংশোধনে তিনি আগের সব মেয়াদ রিসেট করে নতুন করে 2 মেয়াদ প্রেসিডেন্ট থাকার সুযোগ পেয়েছেন। 2024-এর নির্বাচনে জিতে তিনি এখন 2030 সাল পর্যন্ত একেবারে নিশ্চিত নাকের তেল দেয়া ঘুমানোর মতো অবস্থা। অবশ্য নাকের তেল দিতে পারবেন না, তিনি একের পর এক ইউক্রেনীয় এলাকা দখল করে নিচ্ছেন। তারপর আবার নির্বাচন হলে আরও 6 বছর, মানে 2036 পর্যন্ত একেবারে নিশ্চিত। মৃত্যু নামে যমদূত যতক্ষণ পর্যন্ত না আসে তার কাছে। তবে সত্যি বলতে এখন যেভাবে রাশিয়ায় নির্বাচন হয় সেখানে পুতিনকে আর
হারানোর কোনো সম্ভাবনা নেই। তিনি চাইলে আরও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন। এই মহানায়কের সাফল্য আর চ্যালেঞ্জের গল্প কেমন শুনতে চান? চলুন তাহলে। যেখানে তিনি সফল, পুতিনের সাফল্যগুলো দেখে আসে। নাম্বার 1, ক্ষমতার কেন্দ্রকরণ। তিনি সফলভাবে সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন। রাশিয়ায় এখন পুতিন মানেই রাশিয়া। নাম্বার 2, বিরোধী দমন। সব রকম বিরোধী দল দমন করে ফেলেছেন। অ্যালেক্সি নাভালনি থেকে শুরু করে সব বড় বড় বিরোধী নেতা হয় কারাগারে, না হয় হারিয়ে গিয়েছে, নির্বাসনে চলে গিয়েছে। এটাও পশ্চিমাদের একটা প্রোপাগান্ডা বলে ধরে নেওয়া যায়। তবে কিছু কিছু ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়। নাম্বার 3, মিডিয়া নিয়ন্ত্রণ। পুরো মিডিয়া নিয়ন্ত্রণে মানুষ যা শোনে, যা দেখে সব পুতিনের পক্ষে। এটা শুধু রাশিয়া করে না, এটা পশ্চিমের সব দেশই করে। নাম্বার 4, জাতীয়তাবাদী আবেগ। ইউক্রেন যুদ্ধকে ব্যবহার করে জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছেন। পশ্চিমা শক্তির বিরুদ্ধে রাশিয়া এই ন্যারেটিভ খুবই কার্যকর এবং হচ্ছে সেটাই, যেখানে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। কিন্তু সব কিছু তো আর মসৃণ হয় না। নাম্বার 1, অর্থনৈতিক সমস্যা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপে বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমছে। নাম্বার 2, যুদ্ধের ক্ষয়ক্ষতি। ইউক্রেনে হাজার হাজার রাশিয়ান সৈন্য মারা গেছে, পরিবারগুলো কষ্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে সাহায্য করা হচ্ছে। নাম্বার 3, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। রাশিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বন্ধু দেশের সংখ্যা কমছে। এটাও ভুল ধারণা, কারণ রাশিয়া তার তেল বাণিজ্য, গ্যাস বাণিজ্য এবং চীন, ভারত, ইরান, তুরস্ক, নর্থ কোরিয়া, আফ্রিকার কিছু দেশ, এশিয়ার কিছু দেশ রাশিয়ার সঙ্গে আছে, তাই এটা সে পাত্তা দেয় না। নাম্বার 4, উত্তরাধিকারের প্রশ্ন। পুতিনের বয়স এখন 73। তিনি আর কতদিন? তারপরে কে হবে, কে আসবে? এই প্রশ্নগুলো রাশিয়ার অভিজাতদের মধ্যে টানাপোড়েন তৈরি করছে। নিশ্চয়ই পুতিনের মাথায় কোনো কৌশল আছে তারপরে কে বসবে, কারণ পুতিন যে বেঞ্চমার্ক সেট করে যাচ্ছেন, যেই আসুক এই বেঞ্চমার্ক দিয়েই দেশটা চালাতে হবে, না হলে আবার সেই পশ্চিমারা ঘিরে ধরবে রাশিয়াকে। পুতিনের রাশিয়ার সামনে কি আসছে? 2036 পর্যন্ত পুতিন। এখন প্রশ্ন, পুতিন কি সত্যি 2036 পর্যন্ত ক্ষমতায় থাকবেন? তখন তার বয়স হবে প্রায় 82-83 বছর। সম্ভাবনা আছে, কারণ নির্বাচনের ব্যবস্থা তার পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো শক্তিশালী বিরোধী নেই, নিরাপত্তা বাহিনী তার অনুগত্য, জনগণের একটা বড় অংশ তাকে সমর্থন করে। কিন্তু ঝুঁকি কি? স্বাস্থ্যগত সমস্যা। বয়স তো আর থামছে না, বয়স তো বেড়েই চলেছে। অর্থনৈতিক সংকট আরও বাড়লে, জনরোষ বাড়তে পারে। ইউক্রেন যুদ্ধ বড় কোনো পরাজয় এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যৎ বলা যায় না। অভিজাতদের মধ্যে বিদ্রোহ। পুতিনের পরে কি? বিরাট একটা কোয়েশ্চেন মার্ক। পুতিনের পরে রাশিয়া কেমন হবে? এটা এখন রাশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। আমার মতে 3টা সিনারিও হতে পারে। নাম্বার 1, পুতিন 2.0। পুতিন নিজের মতো আরেকজনকে প্রস্তুত করতে পারেন যে তার পথেই হাঁটবে। নাম্বার 2, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই। পুতিনের পরে বিভিন্ন গ্রুপের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে, এটা রাশিয়ার জন্য বিপজ্জনক হবে। নাম্বার 3, গণতান্ত্রিক পরিবর্তন। সম্ভাবনা কম, কিন্তু হতে পারে যে পুতিনের পরে রাশিয়া আবার গণতন্ত্রের দিকে ফিরে আসবে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। পুতিনের ক্ষমতা আঁকড়ে থাকা শুধু রাশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। কেন? নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে? নাম্বার 2, ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে? নাম্বার 3, পশ্চিমা এবং রাশিয়া সম্পর্ক কোথায় যাবে? নাম্বার 4, স্নায়ুযুদ্ধ কি আবার ফিরে আসছে? এইসব প্রশ্নের উত্তর পুতিনের ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শেষ প্রশ্নের উত্তর, বন্ধুরা, পুতিনের আজীবন ক্ষমতার এই যে পথ, এটা কোনো হঠাৎ করা পরিকল্পনা নয়। 2020 সাল থেকে ধাপে ধাপে এই পথে হেঁটেছেন এই কিং। সংবিধান সংশোধন করেছেন, বিরোধীদের দমন করেছেন, নির্বাচন ব্যবস্থাকে নিজের আয়ত্তে এনেছেন। এগুলো সব পশ্চিমাদের প্রোপাগান্ডা। আর 2024 নির্বাচনে 88% ভোট পেয়ে দেখিয়ে দিয়েছেন তিনি কোথাও যাচ্ছেন না। 2025 সালে এসে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তা 86%। ইউক্রেন যুদ্ধ চলছে, নিষেধাজ্ঞা চলছে, কিন্তু পুতিন টিকে আছেন। প্রশ্ন হলো, রাশিয়া কি এভাবেই চলবে, নাকি একদিন পরিবর্তন আসবে? সময় তা বলে দিবে। তবে এটা নিশ্চিত, ভ্লাদিমির পুতিন আধুনিক রাশিয়ার ইতিহাসে এক অনন্য চরিত্র। তিনি যতদিন ক্ষমতা থাকবেন ততদিন বিশ্ব রাজনীতি তার ছায়ায় থাকবে। আজকের ভিডিও এখানে শেষ। আপনার মতামত কমেন্টে জানান। পুতিন কি 2036 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।